কিন্তু দেখুন কমিশনের এই যে সিদ্ধান্ত বদল, কখনো অ্যাপ কাজ করছে না, কখনো বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড প্রথমে নেওয়া হবে না, তারপর আবার বলা হলো অ্যাডমিট কার্ড নেওয়া হবে, তারপর বাড়ির প্রকল্পের সেই নথি, একাধিক কারণে কিন্তু সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানি হয়েছে, আমরা তা দেখেছি। তবে আমি একটু সলিলদার কাছে আসবো। সলিলদা, ভোট মানেই তো সেই আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, নিরাপত্তা নিয়েও। দেখুন সুপ্রিম কোর্টও কিন্তু আগের দিন একেবারে ডিজিপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বলা যেতে পারে, কারণ এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিডিও অফিসগুলিতে কিভাবে তাণ্ডব চলেছে আমরা জানি। আর এর মধ্যে আগামীকাল আবার বৈঠক রয়েছে সেন্ট্রাল ফোর্স নিয়ে, 1 মার্চ থেকে সেন্ট্রাল ফোর্স আসছে। সেখানে আমি একটু একটা বিষয়ে যোগ করতে চাইবো যে এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি মন্তব্য করছেন যে এখন আইন শৃঙ্খলা রাজ্য সরকারের অধীনে, তবে নির্বাচনের সময় যেখানে যে দাওয়াই তা যা লাগবে তা দেওয়া হবে। দেখো, আমি দুটো কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে, দেখো এই এসআইআর প্রক্রিয়াতে এই সুপ্রিম কোর্টের এই যে লেটেস্ট যে ভার্ডিক্ট, যেটা বিচারপতি নিয়ে যে কমিটি করা হয়েছে, সেই ব্যাপারে আমি দু একটা কথা বলতে চাই। দেখো, প্রথমে দেখো একটা কথা কিন্তু বলেছে সুপ্রিম কোর্ট, বলে খুব হতাশা প্রকাশ করেছে। সেটা হচ্ছে বলেছে যে এই যে মাইক্রো অবজারভারদের ব্যাপারে যে ৮,৮৫০ জন যে গ্রুপ বির অফিসার দেওয়ার কথা ছিল, সেটার কি হলো? বললো সেটা তখন কপিল সিব্বল বা রাজ্য সরকারের যে আইনজীবী বললেন যে না দেখুন, ওটা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। তখন কিন্তু ওরা হতাশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। পরিষ্কার বুঝতে পেরেছেন যে রাজ্য সরকারের চরম অসহযোগিতা, এবং তারপরেই কিন্তু এই জুডিশিয়াল অফিসারদের কিন্তু উনি এন্ট্রাস্ট করার ব্যবস্থা করেছে। এবং খালি তাই বলেননি, এবং বলেছে যে এদের যে কমিটি হবে এদের ডিসিশনই ফাইনাল, এবং এদের ডিসিশনকে যেন মনে করা হয় যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এই পর্যন্ত বলেছে। আর আইন শৃঙ্খলার অবনতি কিন্তু আমি অ্যাপ্রিহেন্ড করছি, দিনে দিনে কিন্তু আরও কিন্তু এটা শার্পলি ডিক্লাইন করছে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা দিনের পর দিন। এখন কিন্তু আমি দেখো কত বড় সঠতা, যে ৮,৮৫০ জন যে গ্রুপ বির অফিসার দিতে বলেছিল, তার মধ্যে কারা ছিল না? যারা রিটায়ার করে গেছে তাদের নাম ঢোকানো হয়েছে, যারা মারা গেছে তাদের নাম ঢোকানো হয়েছে, ক্লারিক্যাল জব যারা করে তাদের নাম ঢোকানো হয়েছে। মানে দেখো, কয়লার কালি যায় না ধুলে, স্বভাব যায় না মোলে। একটার পর একটা দেখো, একটার পর একটা দ্বিচারিতা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দেখেছে সুপ্রিম কোর্ট। আর এর ফলে যে ঘটনা ঘটেছে তার পরিণতি হচ্ছে আজকের এই যে হাইকোর্টের মাননীয় বিচারপতির সভায় যে এই এডিজে কোর্ট এবং ডিস্ট্রিক্ট জাজের র্যাঙ্কের অফিসারদের দিয়ে একটা কমিটি করেছে। এবং আমি কিন্তু খুব একটা আশা করতে পারছি না। এর পরেও দেখবে এখনও কিন্তু তোমার আইনজীবী, সাংসদ কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের যারা নেতা নেত্রী যারা বলে যাচ্ছে যে আমাদের জয় হয়েছে, নির্লজ্জ বেহায়ার মতো কথা বলছে সবাই। কিসের জয় হচ্ছে? সুপ্রিম কোর্ট তো অলরেডি ইন ডেসপায়ার বলেই দিয়েছে যে এই যে দ্বিচারিতা, এর জন্য আমি আলটিমেটলি বিচারপতিদের দিচ্ছি, দ্বারাই এই কমিটি করবে এবং তাদের ডিসিশন ফাইনাল হবে। কাদের বদলে দিয়েছিল? ৮,৮৫০ মাইক্রো অবজারভারদের বদলে। আজকে কি হবে? জেলায় জেলায় 2 জন এডিজে এবং 1 জন ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে কমিটি করা হবে। তারা করবেটা কি? আর রইল তোমার যে প্রশ্ন যে সেন্ট্রাল ফোর্স, এই সেন্ট্রাল ফোর্সকে চালনা কারা করবে? করবে তো পশ্চিমবঙ্গ সরকার। এরিয়া ডোমিনেশন কারা করাবে? করবে তো পশ্চিমবঙ্গ সরকার। যেখানে কোনো সেন্সিটিভ জায়গা নেই সেখানে দেখবে সেন্ট্রাল ফোর্স ঘুরছে, যেখানে দেখবে গন্ডগোল হচ্ছে সেখানে পৌঁছবে গন্ডগোল শেষ হয়ে যে মার্ডার হয়ে যাওয়ার পরে। 2018 সালে পঞ্চায়েত ইলেকশন, একদম যে কথা বলছেন বারবার করে সলিলদা, যে অভিযোগ করছেন, একটু সুমন বাবু রিঅ্যাকশন নিতে হবে। আমি বলছি যে 2016, 2019, 2024, 2024 এই 2021
এই নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে বিরোধী পক্ষ যারা ছিল তারা কিন্তু এই ধরনের অভিযোগ করেনি। অর্থাৎ ভোট মোটামুটি ভালোভাবেই ভোট হয়েছে, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে, এবং সেই ভোট সম্পর্কে ভোটের যে প্রক্রিয়া, 59 জন মারা গেছে, 59 জন মারা গেছে সম্পর্কে বড় ধরনের কোনো অভিযোগ নেই। একটু বলেন কি বলছেন আপনি? বলেন সুমন বাবু, বলেন তারপর আসবে। যে আপনি যে প্রশ্নগুলো উঠলো একটু আগে, আমাদের এক অধ্যাপক এবং পুলিশের প্রাক্তন কর্তা যে প্রশ্নগুলো তুললেন, আমি বলছি যে আপনাকে তো এটাও ভাবতে হবে যে হ্যাঁ অবশ্যই যে এটা একটা নজিরবিহীন রায়, কারণ বিচার বিভাগের অফিসারদের ব্যবহার করা হচ্ছে। আসলে ব্যাপার হচ্ছে যে যারা সংবিধান লিখেছিলেন তারা ভাবতে পেরেছিলেন নাকি যে প্রধান মানে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন করার জন্য যে কমিটি, সেই কমিটি থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দিয়ে সেখানে একজন সরকারের মন্ত্রীকে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীকে সেখানে পুট করে দেওয়া হবে? আমি বলছি যে এই জিনিসটা কি জানতাম আমরা যে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা থেকে একাধিক বিজেপি নেতা তারা ঠিক করে দিচ্ছে কতজন মানুষের নাম বাদ যাবে। কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 1.5 কোটি, কেউ বলছেন 2 কোটি। ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোকে সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে। যে মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নেবেন বলে নির্বাচন কমিশন বলেছিল, সেই মাইক্রো অবজারভাররা যে আদৌ বাদ দিতে পারেন না, ইয়ারোরা বাদ দিতে পারেন, এই যে অধিকার কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেও তো ওরা বাতিল করেছেন। ওরা সাহায্যকারী হিসেবে থাকবে, প্রক্রিয়াটাকে ভাবতে হবে। তো আপনি কি ভাবতে পেরেছিলেন একটা সরকার, একটা কেন্দ্রীয় সরকারের যারা প্রতিষ্ঠিত দল, তারা একটা রাজ্যে ক্ষমতায় আসবে বলে তারা টার্গেট করে করে বিধানসভা ভিত্তিক নামগুলো বাদ দিয়ে দিচ্ছে? আপনি ভেবে দেখুন আজকে কোন দেশে আমরা বাস করছি, কোন রাজনৈতিক দল কেন্দ্রে পরিচালনা করছে। এবার তো বলতে দিতে হবে যে মিথ্যা কথা বলে বলে যাচ্ছে একজন অধ্যাপক হয়ে, পশ্চিমবঙ্গের বলতে দিতে হবে এর কি আর কাছে আসতে হবে? তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে এগিয়ে রয়েছে, সেই সমস্ত জায়গাতে তারা ইচ্ছাকৃতভাবে বলেছেন এবার কি এক উত্তর দিতে হবে? এই কারণে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে এই রায় দিতে। মুখ লুকোচ্ছে। বিষয়টা হচ্ছে কত রকম ভাবে সত্য অপলাপ হচ্ছে। ইনি যিনি অধ্যাপক, সে জানি না কিসের অধ্যাপক, কোন কলেজে পড়ান, কিন্তু এরা ছাত্রছাত্রীরা পর্যন্ত লজ্জা পাবে এরা মিথ্যে শুনে। মিথ্যে নম্বর 1, উনি বলছেন যে এই ভাবতে পারেনি যে বিশ্বাসযোগ্যতার। আমি বলছি যে মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশনে সত্যি কথাই তো, যারা সংবিধান লিখেছিলেন তারা ভাবতে পারেনি এরকম একটা চোরের দল আসবে যারা প্রতিপদে মিথ্যাচারিতা করবে, প্রতিপদে মিথ্যা করবে। এবং তার উৎকৃষ্ট উদাহরণ কি? পাপিয়া দেবস্মিতা। মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ডিএ দিতে হবে, তারা বলে দিয়েছে আমরা কমিটি গঠন করে দিচ্ছি। এখনো বলছে ইমিডিয়েটলির মানেটা কি, সত্তর দিতে হবে তার মানেটা, সংজ্ঞাটা কি? আমি আবার একটা কমিটি করেছি, সুমন থেকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছেন যে কমিটি করেছে সুপ্রিম কোর্ট, তার উপর কমিটি। কত মিথ্যাচারিত ভাবতে পারছেন? আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, উনি বলছেন কি না এই রাজ্যের টার্গেট করে করে একশো দিনের টাকা দেওয়ার জন্য, তাও তো কেন্দ্র টাকা দিচ্ছে না। আরে সুমন বাবু এক সেকেন্ড, সুমন বাবু মানে কোর্টকে তাহলে কে মানছে, কে দিয়ে? এটাও তো প্রশ্ন। আপনি যেরকম ডি এর প্রসঙ্গটা তুললেন, তো এটাও তো মানতে হবে কোর্ট তো নির্দেশ দিয়েছিল 100 দিনের টাকা দেওয়ার জন্য, কেন্দ্র তো টাকা দিচ্ছে না। আরে কেন আউট অফ সিলেবাস হবে? মিথ্যাচারিত চোর ওই সময় চোর, এই সময় চোর, মিথ্যাবাদী ওই সময় মিথ্যাবাদী, এই সময় মিথ্যাবাদী। আচ্ছা এবার আরে আপনি সিলেবাস আপনি ঠিক করে দেবেন, আমি কি বলবো? ভাবুন এটাই তো বলছি, চোরের মায়ের বড় গলা কারে? চোরের মায়ের বড় গলার কথা বলছেন সুপ্রিম কোর্ট কি বলেছে শুনেছেন? অরুণাচল প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, তার পরিবার এবং পরিবারের সদস্যরা 1270 কোটি টাকার সরকারি অর্ডার নিয়েছে। আজকে বড় কথা বলছে চোরের মায়ের বড় গলা। কার কার নাম থাকছে, কে কে বাদ যাচ্ছে, দেখুন এখনো পর্যন্ত কিন্তু কমিশন সেই সঠিক সংখ্যাটা জানাতে পারেনি। আমি বিশ্বনাথদার কাছে এই পর্বে আসবো। বিশ্বনাথদা, এখন অবধি মানে খসড়া তালিকা অনুযায়ী সংখ্যাটা 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল খসড়া তালিকাতে। আর যদি এই দুটো সংখ্যার দিকেই নজর রাখি, 45 লক্ষের বেশি ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া বাকি রয়েছে, যেটাই যাচাই পর্ব আগামীকাল থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে তো প্রায় 1.5 কোটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে সংখ্যাটা, যা নিয়ে রাজনৈতিক তরজা তো একেবারে চরমে পৌঁছে গিয়েছিল। কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1.5 কোটি, কেউ বলছে 2 কোটি। আমি বলছি কত নজির থেকে যাচ্ছে, রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা, বিজেপি যেটা বারবার বলছে, কমিশন বলছে, আবার কমিশন কেন প্রকল্প তৈরি হয়ে আসেনি এই অভিযোগও থেকে যাচ্ছে। আদতে হচ্ছেটা কি?
না দেখো, মানে পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত রাজ্যগুলোতে এসআইআর একই সাথে শুরু হয়েছিল, তাদের মধ্যে অধিকাংশ রাজ্যেই কিন্তু এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে গুজরাটে 13.4% নাম বাদ গেছে, ছত্তিশগড়ে 11.7% নাম বাদ গেছে, গোয়ার মতন রাজ্যে 10.7% নাম বাদ গেছে। আবার অন্যদিকে পশ্চিমবাংলাতে এখন পর্যন্ত বাদ গেছে খসড়া ভোটার তালিকা যদি ধরো তাহলে 7.6%, অর্থাৎ অনেক কম। আর তামিলনাড়ু, যেখানে মানে বিজেপি অবিজেপি শাসিত রাজ্য, সেখানে 15% মতন নাম বাদ যাওয়ার সম্ভাবনা। আর উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত, সেখানে 18% নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। ফলে তুমি বুঝতেই পারছো, কিন্তু পশ্চিমবাংলা একটা অদ্ভুত ধরনের রাজ্য, মানে এখানে প্রতিনিয়ত রাজনৈতিক তরজার ফলে বলা যায় যে নজিরবিহীন শুধু ঘটনা নয়, ভারতবর্ষের সংবিধানটাই শেষ হয়ে গেল। এই কারণে শেষ হয়ে গেল, আমি বললাম খুব দায়িত্ব নিয়ে শেষ হয়ে গেল বললাম, যে যারা সংবিধান লিখেছিলেন তারা পুরোপুরি দায়িত্ব নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন তালিকা সংক্রান্ত দায়িত্ব নির্বাচন কমিশনকে দিয়েছিল। অথচ সেই নির্বাচন কমিশনের এই স্বাধীনতার 75 বছর পরেও এই প্রথম নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব সরাসরি সুপ্রিম কোর্ট নিজের হাতে নিল বা জুডিশিয়ারি নিজের হাতে নিল। এটা ভারতবর্ষের অরিজিনাল যে সাংবিধানিক অবস্থা তার মধ্যে একটা বড় ধরনের কাঠামোগত পরিবর্তন। ফলে অনেক সংবিধান বিশেষজ্ঞই কিন্তু উদ্বিগ্ন যে এটা যদি চলতে থাকে তাহলে সংবিধানকে রক্ষা করা যাবে কিনা। এবং সংবিধান যারা লিখেছিলেন তারা আশা করেছিলেন যে সাংবিধানিক সংস্থার কর্মী দেওয়া হলো না, কর্মী কেন্দ্র এবং রাজ্য সরকার দেবে, কেন্দ্র এবং রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে এই ইলেকশন কমিশন সাংবিধানিক সংস্থা হিসাবে কাজ করবে। সুপ্রিম কোর্ট যে অবজারভেশন রেখেছে তাতে দেখা যাচ্ছে যে কমপ্লিট মানে নন কোঅপারেশন রাজ্য সরকারের তরফ থেকে পেয়েছে, আর কমপ্লিট মানে পরিকল্পনাহীনতার অভাব কিন্তু ইলেকশন কমিশনের ছিল। ফলে একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি, যে ইআরও অ্যাসিস্ট্যান্ট ইআরওদের উপর ভরসা রাখার কথা, ইলেকশন কমিশন যে নথি সুপ্রিম কোর্টে দাখিল করেছে তাতে বলেছে যে মানে সাদা কাগজ আপলোড করা হয়েছে, খবরের কাগজ আপলোড করা হয়েছে, এমন সমস্ত ডকুমেন্ট আপলোড করেছে ইআরওরা যেগুলো মানে কোনো মতেই সঠিক ভোটার কিনা সেটা জাস্টিফাই করে না। আবার একইভাবে ইআরওরা নিজের মর্জি মতন একের পর এক অ্যাসিস্ট্যান্ট ইআরও নিয়োগ করেছেন। একজন ইআরও 11 জন অ্যাসিস্ট্যান্ট ইআরও নিয়োগ করে মানে প্রায় 1 লক্ষর উপর ভোটারের ভেরিফিকেশন কমপ্লিট করেছেন। ফলে তুমি বুঝতেই পারছো যে এখানে যেটা হয়েছে সেটা হলো কমপ্লিট একটা নন কোঅপারেশন ইলেকশন কমিশনের কে। আবার ইলেকশন কমিশনও যথার্থভাবে পদক্ষেপ সময় মতন নিতে পারেনি, সেই এফআইআরই করলো, সেই মানে শাস্তিমূলক ব্যবস্থাগুলো নিল, কিন্তু অনেকটা পরে নিল। যদি প্রথম রাতেই বেড়াল মারতে পারত, অর্থাৎ মানে যারা দায়বদ্ধ এবং ভুল কাজ করছে বা পলিটিক্যাল কারণে যারা ইআরওরা কাজ করছিল তাদের যদি প্রথমেই শাস্তির ব্যবস্থাটা নিশ্চিত করতে পারত, তাহলে আজকে ইলেকশন কমিশনের ক্ষমতা হয়তো কেড়ে নিয়ে সুপ্রিম কোর্ট নিজের হাতে নিত না, যেটা অভূতপূর্ব। এবার কত নাম, মানে দেখো ইলেকশন কমিশন 95% মতন, ঠিকই বলেছে, 95% মতন নাম তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিবে 28 তারিখে। কিন্তু যে ফিগারটা আমার কাছে আছে সেটা আমি তোমাকে একটু বলতে চাই। মানে অযোগ্য হিসাবে ইতিমধ্যেই, মানে আমি বলছি খসড়া প্রতিবেদনের পর, অর্থাৎ 58 লক্ষের পর অযোগ্য হিসাবে ইতিমধ্যেই 4,44,970 জনের নাম উঠে এসেছে। ডিএমদের কাছে পেন্ডিং ছিল 4,66,323 জনের নাম, আর রিভেরিফিকেশন প্রায় 30 লক্ষ নাম। এই রিভেরিফিকেশন এবার জুডিশিয়ারিকে করতে হবে। আর ইআরও অ্যাসিস্ট্যান্ট ইআরওদের কাছে এখনো 20 লক্ষর মতন ভোটার নথি আছে যেগুলো নিয়ে তারা সিদ্ধান্ত নেননি। ফলে এই বিপুল পরিমাণে ভোটারদেরকে কিন্তু ভেরিফাই করে তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যেই সুযোগটা আছে নমিনেশন পেপার সাবমিশনের নমিনেশন উইথড্রর দিনের আগের পর্যন্ত। ফলে আমরা আশা করব যে যাদের নামগুলো 28 তারিখে উঠবে না, সেই নামগুলো ভেরিফাই করে উইথড্রর শেষ দিন আগের দিন
তাদের মধ্যে যারা যোগ্য তাদের নাম উঠবে। কিন্তু তোমাকে আমি বলতে পারি, এত সব করার পরেও আমরা নাগরিক জীবন থেকে যে দাবি করেছিলাম প্রত্যেক যোগ্যের নাম, যোগ্য ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকতে হবে, আর প্রত্যেক অযোগ্য নাম, সে মৃত হতে পারে, সে দু বা তিন জায়গায় নাম থাকতে পারে, বিদেশ থেকে আসা লোকের নাম হতে পারে, অনুপ্রবেশকারী হতে পারে, স্থায়ীভাবে চলে যাওয়া হতে পারে, তাদের একজনও অযোগ্যের নাম থাকবে না, এটা আমরা দাবি করেছিলাম। কিন্তু তোমাকে পাপিয়া, আমার যে জেলা ভিত্তিক তথ্য আমার কাছে আসছে, তাতে আমি তোমাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, দিনের শেষে বিচার বিভাগ হস্তক্ষেপ করা সত্ত্বেও আমাদের কিন্তু বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হলো না শব্দটা বললাম, তার কারণ মাঝে প্রচুর জল ঢুকে গেছে, মাঝে প্রচুর বিপদগামী হয়েছে। এখন জুডিশিয়ারি চেষ্টা করছে একটা কারেক্টিভ মেজার্স নিয়ে কিছু উদ্ধার করতে, শেষ পর্যন্ত হবে কতটুকু হবে সেটা তো সময় বলবে। কিন্তু আপাতত তোমায় বলতে চাই যে একজন নাগরিক হিসেবে আমরা চেয়েছিলাম যারা বিশুদ্ধ ভোটার তালিকা, সেটা একদম পশ্চিমবাংলায় বিশ্বনাথ দা ঠিক যে কথা বলছেন, একজন নাগরিক হিসেবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আশাবাদী, একদম সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে তারপর আমরা একটা সুষ্ঠু ভোটার তালিকা পেতে চলেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।